কলকাতা টু রাজস্থান রাইডের ষষ্ঠম অধ্যায়ে ভারতের পশ্চিম প্রান্তের ছোট্ট সোনালী শহর জয়সালমীর থেকে আজ আমরা মরুভূমির গভীরের উদ্দেশ্যে রাইড শুরু করব। এই রোমাঞ্চকর পথ চলা এবং বালিয়াড়ির ভিতর দিয়ে রাস্তার সৌন্দর্য মনোমুগ্ধকর। গোল্ডেন সিটি তথা সোনালী শহর ছেড়ে আজ আমরা চলেছি সামের দিকে। এই পথ চলা শুধু বাইক রাইড নয়, এই পথে মরুভূমির বুকে ছোট ছোট জনজাতির বসবাসের কাহিনীর সাথে আমরা সাক্ষী হব 1971-এ ভারত পাক ঐতিহাসিক যুদ্ধস্থল লঙ্গেওয়ালার সাথে, যার ঐতিহাসিক সৌন্দর্য ও কাহিনী সর্বজন বিদিত। এই বাইক রাইড নিয়ে আমরা দুজন খুবই উচ্ছ্বসিত। তোমরা তৈরি তো? গুড মর্নিং ফ্রম জয়সালমীর। এখন টাইম হয়েছে 6:17। গুড মর্নিং তোমাদের বলে দিলাম, বাট এখনও সূর্য কিন্তু এখানে ওঠেনি। সূর্য উঠতে যথেষ্ট দেরি আছে, এখন কম করে 1 ঘন্টা, 7টা থেকে 7:30টার মধ্যে সূর্য উঠবে এখানে। যাই হোক, আমরা হোটেল রুম থেকে বার হয়ে গেছি। আর আজকে আমাদের ডেস্টিনেশন তোমাদের বলে দিই, মানে রুট প্ল্যানটা। আমাদের প্রথম আমরা যাব এখান থেকে তানোর মাথা মন্দির এক্সপ্লোর করার পরে আমরা চলে যাব লাঙ্গেওয়ালা থেকে যাব আমরা সামে কিছু আমাদের ডেজার্টের উপরে কিছু অ্যাক্টিভিটি আছে, সেই অ্যাক্টিভিটি তুলে ধরবো। বাট যে ভিডিওটা করবো সেই ভিডিওটা কিন্তু দুটো পার্টে আসবে। তোমরা বুঝতে পারছো, তানোট এবং লাঙ্গেওয়ালা এই দুটো একটা দারুণ জায়গা। এই দুটো নিয়ে একটা পার্ট করব, আর লাঙ্গেওয়ালা থেকে সামের অ্যাক্টিভিটি নিয়ে একটা পার্ট করব। আজকে আমাদের টোটাল জার্নিটা হবে 270 কিলোমিটার। মোটামুটি গুগল ম্যাপ যেটা দেখাচ্ছে 4 ঘন্টা লাগবে। এই সামনে গিয়েই আমরা ধরবো NH-68, সেখানে তানোট অবধি যাবো। আর আমাদের জয়সালমীর রুম থেকে তানোটের দূরত্ব হচ্ছে 123 কিলোমিটার, মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট লাগবে দেখাচ্ছে। আর তানোট থেকে আমরা ধরে নেবো NH-70, অর্থাৎ 70। NH-70 ধরে আমরা চলে যাবো লাঙ্গেওয়ালা থেকে সেই 70 ধরে আমরা যাব হচ্ছে ওটা তানোট থেকে লাঙ্গেওয়ালার দূরত্ব হচ্ছে 39 কিলোমিটার, মোটামুটি এরকম 40-50 মিনিট আরও লাগবে, 1 ঘন্টার মতো লাগবে। আর ওখান থেকে 112 কিলোমিটার হচ্ছে সামে যে আমরা ডেজার্ট সাফারি করব, সেটা হচ্ছে কাসম ডেজার্ট সাফারিতে আমরা যাব। তবে তোমরা যারা আসবে এই রুট ধরে আসতে পারো, রুটটা খুব সুন্দর। আরও একটা তথ্য তোমাদের দিয়ে দিই, তোমরা যারা এই রুটটা ধরে আসবে চেষ্টা করবে NH-17 ধরে সামে যাওয়ার। কারণ বেশিরভাগ বাইক রাইডার আমি দেখেছি যে লাঙ্গেওয়ালা থেকে রামগড় হয়ে সামে ঢোকে, NH-70 ধরে যায় না। NH-70 একটা মানে অনেকটা পথ, প্রায় 112 কিলোমিটার মতন পুরো শুনশান রাস্তা, পাশে কোনো ভিলেজ থেকে শুরু করে মানুষজন কিচ্ছু নেই, এই জন্য অনেকে ভয় পায়। বাট আমি যে হোটেলটায় ছিলাম সেই হোটেলে জিজ্ঞাসা করলাম, বলছে যে ঘটনার কথা আপনি বলছেন সেই ঘটনা কিন্তু এইসব রাস্তায় হয় না। উনি বলছেন আমার জীবিত অবস্থা আমি এখন শুনিনি, যেটা ঝাড়খণ্ড, বিহার, ইউপি বা বেঙ্গলের দিকে হয়। কারণ আমার সঙ্গে একটা ফিমেল আছে, আমার ওয়াইফ আছে, সেজন্য তো একটা রিস্কের ব্যাপার থেকে থাকে। কারণ 150 কিলোমিটার যাবো আমি, সেখানে মানুষজন নেই, খুব চাপের। পুরোটা ডেজার্টের মধ্যে দিয়ে গেছে, পাকিস্তান বর্ডারে গা ধরে গেছে। আমি ওই রাস্তা দিয়েই যাব। সামনে দারুণ একটা জিনিস দেখলাম, ওই জন্য ক্যামেরাটা অন করলাম। আমরা এখন এই যাওয়ার পথে সুন্দর মানে মরুভূমির মেন যে অ্যাট্রাকশন সেটা হচ্ছে এই হচ্ছে উট। আজকে বিকালে আমরা ক্যামেল সাফারি করবো। এই যেও না, কামড়ে দেবে কিন্তু, এই কামড়ে দেবে, এই কামড়ায়, ও বাঘের থেকে হিংস্র। হ্যাঁ, তোমরা যারা আসবে এদিকে, মানে জয়সালমীর থেকে তানোট থেকে লাঙ্গেওয়ালা থেকে এই রুটটাই যখনই আসবে তখন সবসময় চেষ্টা করে রামগড়ে ঢোকার আগে এনিওয়ান পেট্রোল পাম্প থেকে পেট্রোলটা ভরিয়ে নিতে। কারণ এর পরে গিয়ে কিন্তু আর কোনো পেট্রোল পাম্প নেই, ওই জন্য সবসময় তোমরা পেট্রোলটা ভরে নেবে। আমার যা পেট্রোল আছে এখান থেকে তানোট থেকে সাম হয়ে তারপর মানে সব কিছু ঘুরে আমি আবার জয়সালমীর চলে যেতে পারবো ভালোভাবে। তারপরেও হয়তো
50-60 কিলোমিটার যাওয়া যাবে। অতএব আমার অতটা প্রেশার নেই, বাট আমি কিন্তু একটু পেট্রোল ভরে নেব তবুও। আমাদের তানোর যাওয়ার পথে মাইক খারাপ হয়ে গেছে, এই হচ্ছে মোটো ব্লগিংয়ের জ্বালা। ও এখন বসে বসে সব ঠিক করছে। এতক্ষণ যা রেকর্ডিং করেছে সকাল থেকে কিছুই হয়নি, লাস্ট পজিশনে এসে এখানে এসে বুঝতে পারলো যে হচ্ছে না। হ্যালো 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 এখন এই রাস্তার মধ্যে হ্যালো বা- ডান হয়েছে, রাস্তার মধ্যে ব্যাগ খুলে সব কিছু বার করে আবার একটা এক্সট্রা ছিল সেটা লাগিয়ে এখন ঠিক করলো। মাইকটা চেঞ্জ করার পরে মনে হচ্ছে হবে, তোমাদেরকে ঠিকঠাক তথ্য দিতে পারবো। সকাল থেকে ওগুলো হয়নি, বাট ওগুলো ভয়েস ওভার করে মেরে দেবো, এবারে সঠিক তথ্য হবে। তো এই হচ্ছে ব্যাপার। মাইক কত খারাপ হবে? টোটাল মাইক এনেছি 4টে আর হেডফোন এনেছি 2টো, টোটাল 6টা আইটেম আছে। তার মধ্যে এই এই একটা গেছে খারাপ হয়ে, নো প্রবলেম। এরপরে এখনো 5টা আছে, কত খারাপ হয় আমিও দেখবো। রুম থেকে আমাদের এখনও 55 কিলোমিটার বাইক রাইড হয়ে গেছে। আর এই 55 কিলোমিটার বাইক রাইড করতে একটা প্রবলেম যেটা হলো, আমার মাইকটা একটু ডিস্টার্ব করছে, ওই জন্য কিছু কিছু অংশ রেকর্ড হয়নি। তবে যেটুকু রেকর্ড হয়েছে সেই রেকর্ডের মধ্যে আমি ভিডিওটা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আর কি। যাই হোক, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে বা কোনো কোনো জিনিস বাদ চলে যায়, তোমরা একটু সহানুভূতির দৃষ্টি দেখে নিও। আর এই 50 কিলোমিটার রাইড করতে গিয়ে পেট্রোল পাম্প পড়েছে আমার মাত্র 2টো, আর ভিলেজ পড়েছে 3টে। মানে বুঝতেই পারছে কেমন শুনশান এরিয়া। রাস্তায় শুধু বার হয়ে দেখতে পাচ্ছি গরুর দেখাটা পাচ্ছি, আর কিছু পাচ্ছি না। আমরা এখন চলে এসেছি রামগড়ের পাশাপাশি। আর এই যে তোমরা রাস্তা দেখছো, এই রাস্তাটা চলে গেছে রামগড় সিটির মধ্যে। আর আমরা রাইট সাইড নিয়ে নিচ্ছি, রাইট সাইড দিয়ে আমরা চলে যাব সোজা তানোটের দিকে। আর আমাদের লেফট সাইডে পড়ে রামগড় সিটি। বাম সাইডে আমাদের রামগড় সিটি। আর আমরা এখন চলে যাচ্ছি সামনের দিকে। আর এখান থেকে তানোর মাথার দূরত্ব এখনও 57 কিলোমিটার। 57 কিলোমিটার যেতে আমাদের সময় লাগবে 43 মিনিট। আমার ব্রিজের মাইকটা বেশ প্রবলেম করছে, অ্যাডাপ্টারগুলো বেশ প্রবলেম করছে, এই জন্য একটু সমস্যা হচ্ছে। প্রায় 1 ঘন্টার উপরে আমাদের ওয়েস্ট হয়ে গেল। এখন আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি, জায়গাটার 2 সাইডে শুধু বালিয়াড়ি। মানে সত্যি অবাক লাগছে যে মরুভূমির মধ্য দিয়ে আজ আমরা দুজন বাইক চালাচ্ছি। শুধু সামনেটা একবার দেখো, তোমরা এই সামনে ক্যামেরা দিয়ে দেখতেই পাচ্ছ, আমার ফ্রন্ট ক্যামেরা দিয়ে, প্লাস এই ক্যামেরাতেও দেখো। মানে এত অসাধারণ জায়গা, মানে আমি কোনো ভাষায় প্রকাশ করতে পারছি না, এত দারুণ লাগছে জায়গাটা। কোনো বড় কোনো গাছ নেই, মানে জলের অভাবে এবং রৌদ্রের তেজে সব ক্যাকটাস ধরনের ছোট 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 ঝুপি ঝুপি মতন গাছ, আর তার মাঝখান দিয়ে একটা কালো রাস্তা চলে যাচ্ছে। কি দেখছি, সত্যি এসব জায়গায় না আসলে বুঝতে পারতাম না। ওই গুগল ম্যাপে শুধু জুম করে করে দেখতাম যে হলুদ হয়ে আছে আর মাঝখানে ছোট 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 টুপি টুপি মতন গাছ। সেই জিনিসগুলো আজকে বাস্তব অনুভব করছি। এখানকার মানুষদের জীবন ধারণ সত্যি খুব কঠিন। একমাত্র জীবন ধারণ এবং সোর্স অফ ইনকাম পশুপালন। এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি, জায়গাটা বলে বোঝানোর মতো না, এত সুন্দর। এই দুপাশে পাঁচিল দিয়ে রেখেছে কি বালিগুলো যেন রাস্তায় না চলে আসে। বালির পাহাড় 2 সাইডে, আর আমরা দুজন বাইক নিয়ে মাঝখান দিয়ে। কোনো গাড়ি ফাড়ি কিছু নেই, মানুষজন নেই। তবে মানুষজন নেই বলছিলাম, বাট মানুষজনের দেখা একটু হলেও পেয়েছি। এটা পার হওয়ার পরেই দেখছি এখানে কয়েকটা বাড়ি আছে, ওই কত গোটা 15, 20, 30 হবে হয়তো। হ্যাঁ, এখানে ডেজার্ট সাফারি হয়, সেটাই দেখছি তো। বাপরে, কি দারুণ জায়গা, কি দারুণ। উফ, মরুভূমির চেহারা ওই সাইডে, দারুণ না? এই জায়গাগুলো কেমন তোমরা কমেন্টে লিখবে।
অনেকক্ষণ একটা ধাওয়া দেখলাম। আমরা একটা ভুল করেছি, যে ভুলটা তোমরা করবে না, যদিও তোমাদের কিভাবে তোমরা প্রোগ্রাম করতে জানি না। ওর একটু শরীরটা অসুস্থ ছিল, ওই জন্য আমরা এক্সট্রা একদিন এতে থেকে গিয়েছিলাম জয়সালমীর। তেমন অসুস্থ নয়, বলছিল শরীর খারাপ হলে একদিন এক্সট্রা থেকে যাই, তাই এখন ভাবছি যদি ওখানে না থেকে যদি ওই ওই এই 100 কিলোমিটার একটু সামনে, এই যে রাস্তা কত লাগবে, 1.5-2 ঘন্টা লাগবে, সামনে এসে রাত্রে তানোটে থাকতাম, তাহলে বেস্ট হতো। তানোটেও কিন্তু হোটেল আছে। পাহাড়ের যে ভ্যালিগুলো আমরা দেখি, সেই ভ্যালির থেকে কোনো অংশে এগুলো কম নয়। এও একটা ভ্যালি, যা সুন্দর জায়গা। ক্যামেরা কি বন্ধ করবো, শুধু মেমোরিটাই নষ্ট হয়ে যাবে বেশি বেশি। সবাই ডেজার্ট সাফারি করতে বার হয়েছে, আমরাও সাফারি করছি, তবে ডেজার্টের মধ্যে নয়, ডেজার্টের মধ্য দিয়ে যে রোড সাফারি হচ্ছে আমাদের, ডেজার্ট রোড সাফারি। এরকম রোড থেকে মিনিমাম 5-6 কিলোমিটার ভিতরে গিয়ে টেন্ট করে রাত্রে থাকতে হবে এবং একা, তাহলে আসলি মজা তাও আয়েগা। রাজস্থান যে এত সুন্দর হবে আমি কখনো ভাবিনি, এত সুন্দর, এত মজা দেবে। প্রকৃতি কত সুন্দর, তার প্রকৃষ্ট উদাহরণ এই রাজস্থান। ভারতবর্ষে কি নেই, পাহাড়, সমুদ্র, বরফ, মরুভূমি, সমতল, সমভূমি, উপত্যকা, একদম ভরপুর। সারা পৃথিবীতে যা আছে ভারতবর্ষে সব তাই আছে। মানে অন্যান্য দেশে গেলে যে কোনো একটা পাওয়া যাবে, হয় মরুভূমি, না হয় পাহাড়, না হয় বরফ, না হয় সমুদ্র তটভূমি। আর ভারতবর্ষের সবকিছুর মিলবন্ধন ভাড়া আছে ভারতবর্ষে। আমার বেস্ট লাগছে কিন্তু এইগুলো, এই যে দুপাশে বালির ঢিবিগুলো হয়ে আছে, আর ঠিক তার মাঝখান দিয়ে কালো রাস্তা। রাস্তাটা পার হয়ে গিয়েই একটা সুন্দর খোলা জায়গা, মানে অসাধারণ লাগছে। আর আমি ফাঁকা মাঠে বাঁশি মারছি। অবশেষে একটা গ্রাম পড়লো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা বাড়ি আমার চোখে পড়ছে। 11, 12, 13, 14টা বাড়ি পড়ছে। আর এই পাশে বালির পাহাড়। আমাদের মাঝখানে ক্যামেরাটা একটু ডিস্টার্ব হলো বলে, না হলে এইসব জায়গায় একটু উপভোগ করতাম। এখন এমন একটা সমস্যা, এদিকে যেতে হবে তানোটে, তানোট থেকে লাঙ্গাওয়ালা, লাঙ্গাওয়ালা থেকে আমাকে 4টার মধ্যে এন্টার করতে হবে সান স্যান্ডুন্সে কাসুম সাফারিতে। কারণ তারপরে কাসুম সাফারি 5টা থেকে আমাদের নিয়ে যাবে ডেজার্ট সাফারিতে, নিয়ে যাবে আমাদের কাসুম বাবু। অনেক প্রবলেম হয়ে গেল, টাইম কম। ठीक है, क्या करे, जो भी होगा अच्छा होगा, जो भी नहीं होगा वो भी अच्छा होगा। তানোট আছে 6 কিলোমিটার। আর আমাদের আরো একটা সমস্যা আমাদের হয়ে গেল, তোমাদেরকে একটু আগেই বলছিলাম যে পেট্রোল ভরার কথা। আমার সেই রামগড়ে এসে পেট্রোল ভরবো, পেট্রোল বলতে মনে নেই। এখন দেখছি ফুয়েলনেস দেখা যাচ্ছে 306 কিলোমিটার। এটা আমার হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। 306 কিলোমিটার দিয়ে আমি জয়সালমীর চলে যাবো। জয়সালমীর এখান থেকে দূরত্ব 120 কিলোমিটার। আমি 120 কেন, ধরে নিলাম 220 কিলোমিটার, তাতেও কিন্তু আমি যা ফুয়েল আছে চলে যাবো। কিন্তু এটা একটা বোকামো করলাম, যেটা করলাম রামগড় থেকে ফুয়েলটা ভরে নিতে হতো ফুল ট্যাঙ্ক। আমার গাড়িটা যেহেতু ছোট সিসি, হয়ে যাবে। তোমরা যারা বড় সিসি গাড়ি এই ভুলটা করবে না। যদি বাই চান্স ভুল হয়ে যায়, আবার রিটার্ন চলে যাবে রামগড়ে গিয়ে পেট্রোল ভরে তারপরে সামনের দিকে এগোবে, না হলে কিন্তু প্রবলেম হয়ে যায়গা। আর সামনে 1 কিলোমিটার, আর কিষানগড় 24। সামনেই তানোট মাতা মন্দির, রেড ফ্ল্যাগ দেখা যাচ্ছে এখান থেকে। আমি এখন আছি তানোট মাতা মন্দিরে। এই যে এপাশে তানোট মাতা মন্দির। আমরা জানো 1965 এবং 1971 সালে এক ঐশ্বরিক উপায়ে সুরক্ষা বলের জন্য এই তানোট মাতা বেশ পরিচিতি লাভ করে। এখানে যুদ্ধের সময় দুটো যুদ্ধ মিলে প্রায় 3 থেকে 3.5 হাজার বোম নিক্ষেপ করা হয়েছিল, বাট একটাও ফাটেনি।
এমনকি 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় এখানে 450-এর উপরে বোম ফেলা হয়, সেগুলো একটাও ফাটেনি। আর এই তানোরমাতা মন্দিরের দেখাশোনাটা পুরোটাই বিএসএফ করে থাকে। এই তোমরা এখানে দেখো, বিএসএফ ভাইরা কিন্তু যে দর্শনার্থীরা তানোরমাতাতে আসে তারা যে পথ দিয়ে হাঁটবে, কারণ এখানে জুতো পায়ে দিয়ে প্রবেশ নিষেধ, সেক্ষেত্রে ওখানে গরম লাগতে পারে, ওই জন্য ঠিক কার্পেট পেতে দিচ্ছে বিএসএফটাই পুরোটা। এখানে পূজা অর্চনা থেকে শুরু করে টোটাল সব কিছু বিএসএফ দেখাশোনা করে। এটাই হচ্ছে তানোরমাতার মূল মন্দির। এখন সেই মন্দিরের মধ্যে আমরা প্রবেশ করেছি। খুব সুন্দরভাবে মেনটেন করে রেখেছে আর্মিরা। যুদ্ধক্ষেত্রে পাকিস্তান যে বোমগুলো ইউজ করেছিল তানোরমাতা মন্দিরের এই গ্রাউন্ডের মধ্যে, যেগুলো একটা ফাটেনি, সেগুলো এখানে রক্ষিত আছে সুন্দরভাবে। ঠিক পিছনের সাইডে এখন এই মুহূর্তে ভিডিও করতে দিচ্ছে না, কারণ একজন কোনো সিনিয়র অফিসার আসবেন, এই জন্য ভিডিও করতে ঠিকঠাক দিচ্ছে না আমাদের। নাম কি বলা ভাইয়া? কচুরি। আমরা এখন এই তানোরমাতা মন্দিরের পাশে এখানে কচুরি খেতে এসেছি। কচুরিগুলো সুন্দর করে কাঁচি দিয়ে কেটে ছোট ছোট পিস করে দিচ্ছে। এখন খাওয়ার পরে আমাদের ফুড ব্লগার রিভিউ দেবেন যে কেমন খেতে। হ্যালো, टेस्टी फेमस कर दोगे मुझे? নেই নেই ও নেই। আমরা এখন তানোরমাতা মন্দিরে আছি। তানোরমাতা মন্দিরে প্রতিদিনের সাথে দেখা হয়েছে পুনে থেকে। একাই আসছেন, BMW বাইক নিয়ে, খুব ভালো লাগলো। थैंक यू। टेक केयर, राइट सेफ मैडम, बोथ ऑफ यू। आगे कहीं मिलेंगे तो बाय बाय। তানোরকে গুড বাই জানিয়ে এখন যাচ্ছে লঙ্গলার দিকে। আমরা পাকিস্তান বর্ডার যাবো বলেছিলাম, বাট পাকিস্তান বর্ডার যাওয়া হলো না, কারণ একজন হাই অফিসার আসছেন, ওই জন্য তানোর মন্দিরের মধ্যে, যেমন তানোরমাতা মন্দিরের মধ্যে ভিডিও তেমন করতে দিচ্ছে না, মানে খুব কুইক বার করে দিচ্ছে, প্লাস ওখানে যাওয়ার পারমিশনও দিচ্ছে না। কোনো একটা হয়তো প্রবলেম হতে পারে। যাই হোক, আমাদের যাওয়া হলো না। আর লঙ্গেওয়ালা 39 কিলোমিটার, সাম 150, আর এটা পড়তেই পারলাম না। তাহলে প্রথমে আমরা যাবো লাঙ্গাওয়ালা, লাঙ্গাওয়ালা থেকে যাবো আমরা সাম। লাঙ্গাওয়ালা যেতে আমার টাইম লাগে 32 মিনিট। এখান থেকে গুগল ম্যাপ দেখাচ্ছে 38 কিলোমিটার, ওখানে লেখা আছে 39 কিলোমিটার। এখন যাচ্ছি আমরা ফুললি থর মরুভূমির মধ্য দিয়ে। দারুণ জায়গা, দারুণ জায়গা। শুধু বালির পাহাড়গুলো দেখো একবার। ও মানে সব থেকে মজা লাগছে, চারিদিকে শুনশান, কেউ নেই। তানোরমাতা মন্দির থেকে এতদূরে আসলাম, একটা মানুষ, একটা প্রাণী, হ্যাঁ মাঝখানে একটা ছাগল দেখতে পেয়েছি, ব্যাস, আর কিচ্ছু নেই। মোটামুটি চালানো হয়ে গেছে হ্যাঁ প্রায় 11 কিলোমিটার, বাট কিছুই নেই, শুধু মরুভূমি মরুভূমি মরুভূমি। ও কি দারুণ লাগছে। তোমরা অবশ্যই এসো, এই রুটে অন্তত একবার এসো, নিজের বাইকটাকে নিয়ে এই রুটে একবার রান করাও। এইসব এরিয়াগুলো কিন্তু পুরো যুদ্ধ বিধ্বস্ত এরিয়া এগুলো। আর আর 20 কিলোমিটার পরে গেলেই 22 কিলোমিটার পরে গেলেই আমার লঙ্গেওয়ালা, যেখানে তোমরা জানো 1971 সালে যে যুদ্ধ হয়েছিল, আর সেই যুদ্ধের পরেই বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। অ্যাকচুয়ালি বাংলাদেশ যখন পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের হাত থেকে হাতছাড়া হয়ে যায়, পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ স্বাধীনতা হয়, ঠিক তার কাউন্টার অ্যাটাক করার জন্য, যেহেতু একটা ভূমি তাদের হাতছাড়া হয়ে গেছে, এই ভূমিটা পাকিস্তান দখল করে নেবে, এই একটা পরিকল্পনায় তারা লঙ্গেওয়ালা আক্রমণ করে ওদের উদ্দেশ্য ছিল জয়সালমীর থেকে পুরো সেই জয়পুর অব্দি দখল করে নেওয়ার। বাট ওদের সেটা হয়ে ওঠেনি। আমাদের মাত্র 120 জন সৈন্য
ওদের কয়েক হাজার সৈন্যকে রুখে দিয়েছিল, ওদের ট্যাঙ্কার থেকে শুরু করে একদম ধূলিসাৎ করে দিয়েছিল। শুধু কি প্ল্যান, বন্দুকের জোর বা গায়ের জোর থাকলে হয় না, মাথার প্রাণের প্রয়োজন হয়। তার প্রকৃষ্ট উদাহরণ মানুষ, কারণ আমরাও মানুষ, পশু পাখি, সিংহ, বাঘ সব একসঙ্গে জঙ্গলে বাস করতাম, বাট তারা আজকেও জঙ্গলে পড়ে আছে, আর আমরা জঙ্গল থেকে বাইরে বার হয়ে নতুন সভ্যতা গঠন করেছি এবং তাদেরকে আমরা সেই বন্য প্রাণীদের আমরা কন্ট্রোল করছি একটাই কারণে, ওদের কিন্তু গায়ের জোর ছিল, আমাদের গায়ের জোর ছিল না, আমাদের ছিল মটকার জোর। পাকিস্তানের সঙ্গে ভারতের পার্থক্য এখানেই, ওদের শুধু গায়ের জোর আছে, মটকার জোর নেই। মটকার জোর থাকলে এরকম পাগলামো করে না। আমাদের তো ইন্টারনেট চলে গেছে, তো বুঝতেও পারছি না এরিয়াটার নাম কি। গুটি কয়েক হয়তো বাড়ি হবে, কংক্রিটের বাড়ি 1 2 3 4 5 6 7 8 9 10টা। আর ছোট 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 যেমন এই আফ্রিকার জঙ্গলের মধ্যে একটা গোল গোল ঘর থাকে না, ঠিক সেইগুলো আছে এখানে। আর এপাশে জলের ট্যাঙ্ক এবং দু একটা ঘর। হ্যাঁ, এখানে আর্মিদের এক দেখছি ছাউনি আছে এখানে। দারুণ একটা জায়গা, শুধু আমরা একটা ফটো সেশন করার জন্য এখানে দাঁড়িয়েছি। মরুভূমির মধ্যে যে এরকম বড় একটা গাছ পেয়েছি, এটা একটা বেশ বড় পাওনা। এই গাছটা পেয়ে রাস্তার পাশে, এর আগে যত গাছ ছিল ছোট ছোট, একটা বড় গাছ পেয়ে আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি। দারুণ লাগছে, দারুণ, মানে বলে বোঝাতে পারবো না যে কত ভালো লাগছে এই জায়গাটা এসে। বিশেষ করে রাজস্থান, তোমাদের রিকমেন্ড থাকবে তোমরা নিজের বাইক নিয়ে অন্তত একবার রাজস্থানে এই লঙ্গেওয়ালা রুট, আমাদের ভারত পাকিস্তানের বর্ডারের ঠিক পাশে, এই রুট দিয়ে একবার অন্তত বাইকটা চালাও। রাজস্থানে এসে একটা কথাই আমার বারবার মনে হচ্ছে যে এখানকার জীবনটাকে, মানে জীবনে বেঁচে থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে কঠিন পরিস্থিতির মধ্যে আমরা বাড়িতে থাকি, যে বেঁচে থাকাটা নিয়ে ভাবি না, যে না কখন কি খাবো, কখন কিভাবে পড়বো, সেটা নিয়ে অ্যাকচুয়ালি বলতে বিনোদন নিয়ে ভাবি। এখানে বিনোদন নয়, এখানে জীবন লড়াইটাই মেন। এখন এখানে এসে এই পরিস্থিতিতে বুঝতে পারছি যে জীবনটা কত দুর্বিষহ। যখন এই মরুভূমির মধ্যে দিয়ে আমি বাইক চালাচ্ছি, ও বলছে তুমি যে সিনেমাগুলো আমাকে দেখাও না, সেসব সিনেমার কথা মনে পড়ছে। দ্য ওয়ে টু ব্যাক থেকে শুরু করে দক্ষিণ ভারতে একটা সিনেমাকে দেখেছিলাম, দ্য গড লাইফ না কি যেন একটা নাম, মরুভূমির মধ্য দিয়ে, সে মানে দুর্বিষহ একটা ব্যাপারগুলো আছে। তবে দ্য ওয়ে ব্যাক না ওয়ে ব্যাক এরকম একটা হবে হলিউডের, যথেষ্ট দ্য ওয়ে ব্যাক বলছে, ওই সিনেমার কথা বারবার মনে পড়ছে। যে সাইবেরিয়া থেকে বৈকাল থেকে মঙ্গোলিয়ার যে মরুভূমি, সেই মরুভূমির মধ্যে দিয়ে আমাদের দার্জিলিং এসেছিল একটা একটা কী বলে ওটা, বায়োগ্রাফি সিনেমা, দ্য ওয়ে ব্যাক, ওটা দেখে নিও। ঠিক সেটা ওর বারবার মনে পড়ছে যে ওই সিনেমার মতন কিন্তু ব্যাপার হচ্ছে, আমাদের গাড়ি যদি খারাপ হয়ে যায় এখানে ওই দ্য ওয়ে ব্যাকের মতন অবস্থা হবে, হেঁটে হেঁটে চলে যাব কলকাতায়। যাই হোক, তবু মেন রোড ছাড়বো না, মেন রোডে হেঁটে হেঁটে কলকাতায় চলে যাবো। সকালে যখন হোটেল থেকে বার হয়ে তানোটার দিকে আসি, তখন বেশ ঠান্ডা লাগছিল, আর এখন সেই লেভেলের গরম। যতক্ষণ বাইক চালাচ্ছি ততক্ষণ ঠিকই আছে, বাইক বন্ধ করলে অবস্থা শেষ। আমি টেম্পারেচার দেখছিলাম 44 ডিগ্রি এখন এখানে, টাইম হচ্ছে 10:40, মানে আরও বাড়বে। এখন এই পড়ে গেছে অক্টোবর মাসের আজকে 2 তারিখ, তাতে যদি এই হয়। আর একটা ভিলেজ এই দেখছি আমরা, এই ভিলেজ, এসব ভিলেজ যারা বাস করে তারা যে কিভাবে জীবন অতিবাহিত করে, তাদের কর্মসংস্থান, তাদের শিক্ষা সংস্থান, তাদের যে কি আছে এক ঈশ্বরই জানে। মানে এইসব জায়গায় বাস করে জীবনের মানকে ত্বরান্বিত করা খুব কষ্টকর। যারা জীবনের মানকে এগিয়ে নিয়ে চলছে তাদেরকে স্যালুট দিতে হবে। আমরা চলে আসলাম লঙ্গেওয়ালা। 1971-এর যুদ্ধের সাজ সরঞ্জাম এখানে দেখা আছে। এই মুহূর্তে এসেছি আমরা লঙ্গেওয়ালা। 1971 সালে যে ভারত পাক যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের স্মৃতি যেখানে জড়িয়ে আছে সেই লঙ্গেওয়ালা। সামনে আছে লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়াল, আর এখানে ভারতীয় যে যুদ্ধ জয়ের নায়ক যে ট্যাঙ্কাররা, সেই ট্যাঙ্কারগুলো এখানে একটা আছে। আর
এপাশে একটা বসানো আছে। এবার আমরা ঢুকবো মেমোরিয়ালের মধ্যে। A6 ব্রাউন মিগ গান এই সাইডে একটা রাখা আছে, আর এই সাইডেও একটা রাখা আছে। এই যুদ্ধে যে ইউজ হয়েছিল সেই ইউজ করা বন্দুক, তোপ থেকে শুরু করে ট্যাঙ্কার, এপাশে ট্যাঙ্কার আছে, এপাশে ট্যাঙ্কার আছে, বা যে এয়ারক্রাফট ব্যবহার করেছে এয়ারক্রাফটও আছে এখানে। আমরা বর্ডার সিনেমা দেখেছিলাম। ইভেন ওকে এখানে আনার আগে বর্ডার সিনেমা এবং সোনার কেল্লা দুটো সিনেমা দেখিয়ে তারপর আনা হয়েছে। এই সিনেমাগুলো এর আগে ও দেখেনি, ওকে দেখানো হয়েছে। তারপরেও এই বলছে যে এইসব জায়গাগুলো সব দেখেছি, তো এইরকম ধরনের জায়গায় দেখেছে। লঙ্গেওয়ালা যুদ্ধে প্রধান যে নায়ক মেজর কুলদীপ সিং চাঁদপুরি, তার স্ট্যাচু। ইনার বুদ্ধিমত্তার কাছে পাকিস্তানের মেজর নাস্তানুবাদ হয়ে যায়। 1971 সালে 4ই ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর এই 3 দিন লঙ্গেওয়ালা এই যুদ্ধস্থলে যুদ্ধ চলে। পাকিস্তানের 3 থেকে 4 হাজার সৈন্য এসছিল, আর ভারতবর্ষের মাত্র 120 জন সেনাকে নিয়ে চাঁদপুরি সাব মানে পাকিস্তানকে এমন মার মেরেছিল, বেটারা এখানে সব তাদের তোপ থেকে শুরু করে ট্যাঙ্কার যাবতীয় যা ছিল সব ফেলে পালায়। ভারতীয় মেজর চাঁদপুরি সাব বিএম মুস্তাফা, পাকিস্তানের বিএম মুস্তাফা ওদের মেজর ছিলেন, এমন মার মেরেছিল এখানে, ঠিক এই 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 জায়গায় ফেলে যে এখানে ছড়ে যেতে বাধ্য হয়। ওদিকে বাচ্চারা বলছে পাকিস্তান মুর্দাবাদ। মানে বুঝতে পারছো কি যুদ্ধ সেদিন হয়েছিল। আর আমরা সেই 1971 সালে যে যুদ্ধক্ষেত্রে, সেই যুদ্ধক্ষেত্রের সাক্ষী হতে, লঙ্গেওয়ালা যুদ্ধে সাক্ষী হতে আমরা দুজনে রাজস্থানে। এই যে যুদ্ধক্ষেত্রটা মানে ভারতবর্ষের ইতিহাসে একটা মানে সুবিশাল জয় এনে দিয়েছিল, এবং পাকিস্তানের লজ্জায় মাথা নিচু হয়ে গিয়েছিল এই যুদ্ধেই। এই ধরনের জায়গাগুলো যেখানে ভারতীয় সৈন্যরা লুকিয়ে ছিল, বন্দুক তাক করে পাকিস্তানের দিকে, পাকিস্তানের শত্রুপক্ষ যখন আক্রমণ করবে সেই দিকে, ঠিক সেরকম একটা জায়গা এখানে তৈরি করা আছে। এখন আমি যাচ্ছি সামনে ভারতের একটা বাংকার, সেই বাংকারে সেনাবাহিনীর বাংকারে অনুমতি নিতে আমি আসছি এখন বাংকারে। সত্যি এই বড় বালির মধ্যে হাঁটা খুব টাফ। ওয়াও, ইয়া অ্যাকচুয়ালি ভারতবর্ষ জিতেছিল কুলদীপ সিং চাঁদপুরি, তার কনফিডেন্স, আর বিএম মুস্তাফা যে হচ্ছে পাকিস্তানের লিড করছিল, তার ওভার কনফিডেন্স তাকে হারিয়ে দেয়। পাকিস্তানের যে মেজর বিএম মুস্তাফা, তিনি বলেছিলেন, এই যে লেখা আছে এখানে, লাঞ্চ এট রামগড় আর জয়সালমীর ডিনার ইন অ্যাট জয়সালমীর। জয়সালমীরে গিয়ে ডিনার করবেন আর রামগড়ে লাঞ্চ করবেন। বাট লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট একাই সব শেষ করে দেয় আমাদের মেজর কুলদীপ সিং চাঁদপুরি। তিনি এখানে ছিলেন, এবং তার যে বাহিনী আরও পরপর লেফটেন্যান্ট জেনারেল ছিল, তারা ইরানি ছিল। পাকিস্তান এই এরিয়া থেকে, এই বর্ডার অফ কন্ট্রোল, ভারতবর্ষ এবং পাকিস্তানের যে সীমানা পার হয়ে এখানে আসে। আসার পরে এখানে অ্যান্টি ট্যাঙ্ক এবং মিনি এই যে ফুয়েল ছিল, ফুয়েলের ট্যাঙ্কারটা ওখানে ছিল। ভারতবর্ষে এখান থেকে মিসাইল লঞ্চ করে ওইটাকে, মিসাইল বা তোপ, যেটা এই যে তোপ দেখালাম না সামনে, ওই তোপ লঞ্চিং করে ওই ট্যাঙ্কারটাকে পুরো উড়িয়ে দেয়। দেওয়ার পরে ট্যাঙ্কারের যে তেল ছিল, ফুয়েল সময় এত জোরে বিস্ফোরণ করে যে বিএম মুস্তাফা ভয় পায়, ভয় পেয়ে ট্যাঙ্কার থেকে শুরু করে এক এক করে যা ছিল সব ছেড়ে ওখান থেকে পালিয়ে আসে। আর তারপর তোমরা জানো বর্ডার সিনে দেখেছো, ভোরবেলায় যখন জ্যাকি শ্রফ এয়ারফোর্স বাহিনী যখন এক এক করে অ্যাটাক করা শুরু করে, তখন পাকিস্তান কিন্তু মানে ল্যাজগবর হয়ে যায়, এবং পাকিস্তানে অনেক সৈন্যবাহিনী তারা ভারতবর্ষের হাতে বন্দী হয়, পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। লঙ্গেওয়ালা যুদ্ধক্ষেত্র দেখে আমরা এখন বার হচ্ছি। এবার লঙ্গেওয়ালা থেকে আমরা যাবো সামের দিকে। সত্যি যুদ্ধক্ষেত্রটা দারুণ। হ্যাঁ, তবে আমরা এখন একটা মিউজিয়ামে ঢুকবো, মিউজিয়ামে কি হচ্ছে না হচ্ছে ওটা দেখবো। অ্যাকচুয়ালি লঙ্গেওয়ালা যুদ্ধে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনাগুলির উপরে ভিত্তি করে একটা শর্ট ফিল্ম এখানে বানানো আছে, এবং সেটা যারা দর্শনার্থী আসে লঙ্গেওয়ালায়,
তাদেরকে দেখানো হয় টিকিটের বিনিময়ে। আমরা সেটা দেখব, দেখার পরে তারপর এখান থেকে আমরা যাব শামের দিকে। শাম এখান থেকে আর 120 কিলোমিটার। যাওয়ার পরে আমাদের 5টা থেকে ডেজার্ট সাফারি আছে, সেটাও করতে হবে। তবে এখানে ভীষণ গরম, আমরা জলের বোতলটা ফেলে এসেছি বাইকে, আর এখানে বুক ফেটে যাচ্ছে জল পিপাসায়। আমরা চাই সারা জীবন ভারতবর্ষের তিরঙ্গা যেন এভাবে উপরেই উড্ডীয়মান থাকে। এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। তোমাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে।